আমার দুটো বাচ্চা আছে জেনেও আপনি আমাকে বিয়ে করলেন? বিয়ের প্রথম রাতেই ইমাদের মুখ থেকে এমন কথা শুনে নাজিপা একটু শুকনো হেসে বলল, হাসালেন আপনি আমাকে। আরে আমি নিজেই তো একজন ডিভোর্সি মহিলা। স্বামীর সাথে সংসার করতে না করতেই 2 বছরের মাথায় ও আমাকে ডিভোর্স দিয়েছিল। আমার আবার পছন্দ অপছন্দ, পরিবারের কাছে এই একটা বছর বোঝার মতো ছিলাম। অবশেষে আপনার সাথে বিয়ে হওয়ায় একটু মুক্তি পেলাম। কিন্তু আপনি আমাকে বিয়ে করলেন কেন? নাজিবার কথার উত্তর দিতে গিয়ে ইমাদের চোখ দুটো লাল হয়ে গেল। কিছু সময় নিশ্চুপ থেকে ইমাদ বলল, আমি তো আপনাকে বিয়ে করতে চাইনি, ইনফ্যাক্ট এ বিয়েতে রাজিও ছিলাম না, কিন্তু মা অনেক জোর করলো। আমাকে নিয়ে হাঁপিয়ে গেছে মানুষটা। সেদিন আমার সামনে এসে মায়াময় কণ্ঠে বলল, বাবা তুই কি আমাকে বেঁচে থেকেও মরা লাশের মতো রাখবি? সেদিন মায়ের কথাটি শুনে খুব কষ্ট হলো। আলতো করে মায়ের কোলে মাথা রেখে বললাম, মা তুমি এমন কথা বলছো কেন? মা তখন 2 হাত তুলে আমাকে বলল, দে না বাবা আমাকে একটা বউ। মানুষের জীবনে তো এমন সুখ দুঃখ থাকেই, কিন্তু তাই বলে কি তুই নিয়তির সাথে রাগ করে জীবনকে থামিয়ে রাখবি? সন্তানগুলোর কথা একটু ভাব, ওদের পুরো জীবনটা এখনও পড়ে আছে, ওদেরও তো মায়ের ভালোবাসা পাওয়ার অধিকার আছে। সেদিন কেন জানি না মায়ের কথাগুলো খুব মনে লাগলো। মায়ের মুখের দিকে তাকিয়ে আপনাকে বিয়ে করতে বাধ্য হলাম। ইমাদের কথা শুনে বিশাল ঘোমটার আড়ালে লুকিয়ে থাকা মেয়েটির চোখ দুটো অশ্রুতে ভিজে গেল, কিন্তু ইমাদ সে খবর নিল না, বরং তিক্ত কথা শোনাতে লাগলো। দেখুন, আমি আপনাকে কখনো স্ত্রীর মর্যাদা দিতে পারবো কিনা জানি না, তবে বন্ধু হিসেবে আপনাকে সবসময় সাহায্য করব। আর হ্যাঁ, আপনার আগের স্বামী আপনাকে ছেড়ে দিয়েছে কেন সেটাও আমি জানি না, তবে জানতেও চাই না, কারণ আপনাকে নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। তবে মায়ের থেকে যেটুকু শুনেছি আর এতক্ষণে আপনাকে যতটুকু দেখেছি, তাতে আমার মনে হচ্ছে আপনি খুবই ফরেজগার, আর সেই জন্যই হয়তো আমাদের বিয়েটা মসজিদে হয়েছে। কিন্তু বুঝতে পারছি না আপনি এত ফরেজগার হওয়া সত্ত্বেও আপনার হাজবেন্ড আপনাকে ছেড়ে কেন চলে গিয়েছে। আবার সেই প্রশ্নটার সম্মুখীন এই 1 বছরে মেয়েটি এই প্রশ্নটি শুনতে শুনতে প্রায় ক্লান্ত হয়ে যায়। ভেবেছে এবার একটু মুক্তি পাবে, কিন্তু তাও আর হলো কই। ঘোমটার আড়ালে লুকিয়ে থাকা মেয়েটি ইমাদের প্রশ্নের কোনোই উত্তর দিল না। ইমাদ একটু সংকোচ করে তখন বলল, আসলেই কি আপনি ভালো, নাকি ভালো হওয়ার অভিনয় করছেন? নাজিবা তখন শান্ত কণ্ঠে বলল, হয়তো খারাপ, তাই আজ অবধি কারো মনে জায়গা পেলাম না। আপনি কি আমার কথায় রাগ করেছেন? এমা, কি বলছেন? রাগ কি সবার উপরে করা যায় বলুন? রাগ করতে হলে মানুষটার উপর রাগ অধিকার থাকতে হয়। ইমাদ আর কোনো জবাব দিল না। একটু নিচু করে মুখটাকে রেখে নাজিপাকে উদ্দেশ্য করে বলল, দেখুন আমি জানি না আপনি দেখতে কেমন, আর আপনাকে দেখারও আমার কোনো আগ্রহ নেই, তবে আপনাকে একটা কথা বলে রাখি, আপনি প্লিজ আমার কাছে কখনো স্ত্রীর অধিকার চাইব না। নিশ্চয়ই আল্লাহ তাআলাই আমার জন্য যথেষ্ট। নাজিপার কথা শেষ না হতেই দরজায় কেউ নক করতে লাগলো। ইমাদ একটু চিন্তিত হয়ে দরজার সামনে গিয়ে বলল, কে? ওপাশ থেকে তখন আওয়াজ আসলো, আব্বু, আমরা। আব্বু শব্দটা ইমাদের কানে আসতেই একমুখ হাসি নিয়ে ছেলেটি দরজা খুলল। দরজা খুলতেই একটি 4 বছরের মেয়ে ইমাদের কোলে উঠে পড়ল। একমুখ হাসি নিয়ে মেয়েটি ইমাদকে বলতে লাগলো, আব্বু, আমি তোমার সাথে শুব না? কথাটি নাজিপার কানে যেতেই নাজিপা খিলখিল করে হাসতে লাগলো। ওর হাসির আওয়াজ শুনে ইমাদের 9 বছরের মেয়ে নওরিনের কানে যেতেই ও বাবাকে রাগী স্বরে বলতে লাগলো, আব্বু, তোমার আর মায়ের ঘরে এটা কে? ওকে কেন এই ঘরে এনেছো? আর তাছাড়া ও এইভাবে সেজে বসে আছে কেন? মেয়েটির এমন কথা শুনে নাজিপার কানে যেতেই নিমিষে ওরা হাসিটা উধাও হয়ে যায়। ইমাদ নওরিনের মাথায় হাত রেখে বলল, মামনি, ইনি তোমাদের আন্টি হয়। আন্টি? আচ্ছা, মামনি বলে পরিচয় দিলে কি হতো? ও বাচ্চাদের আম্মু হতেও বুঝি আপনার স্ত্রীর অধিকার লাগবে? নাজিফা মনে মনে এই ভাবতে ভাবতে নিশ্চুপ হয়ে বসে রইল। কিন্তু নওরিন বড় জেদি ও একরোখা টাইপের মেয়ে। ঘরে ঢুকে নাজিবার হাতটা শক্ত করে ধরে ওকে বের করে দিল। চিৎকার দিয়ে বলতে লাগলো, আমার আব্বুর রুমে তুমি কি করছো? যাও এখান থেকে। ইমাদ তখন নওরিনকে বলতে লাগলো, আম্মু এমন করে না, ও তো আমাদের বাড়ির মেহমান। না আব্বু, ও কেউ না, ফুপু বলেছে ও আমাদের সৎ মা। আব্বু, ওকে চলে যেতে বলো, না হলে আমি কিন্তু তোমার সাথে আর কোনোদিন কথা বলবো না। এই বলে নওরিন নাবার দিকে তাকিয়ে ইমাদকে বলল, নাবাও তোমাকে কোনোদিন বাবা বলে ডাকবে না। নাজিপা অবাক হয়ে গেল 9 বছরের একটি বাচ্চার মুখে এমন সব আচরণ শুনে।
খুব অবাকভাবে ও নওরিনের দিকে তাকালো। মেয়েটির চেহারায় এত পরিমাণ মায়া যা যে কেউ ওর প্রতি ভালোবাসায় জড়াবে, কিন্তু বড্ড বেশি জেদি ও একরোখা টাইপের মেয়ে। কি হলো, তুমি এখনও দরজার সামনে দাঁড়িয়ে আছো কেন? প্লিজ এখান থেকে যাও, আব্বু ওকে চলে যেতে বলো। নওরিন এর চেঁচামেচিতে মিসেস সালেহা বেগম উপরে উঠে আসতে বাধ্য হলো। ইমাদের রুমে এসে নতুন বউকে দাঁড়িয়ে থাকতে দেখে আর নওরিন ও নাবাকে ইমাদের সাথে দেখে গভীর কণ্ঠে সালেহা বেগম নওরিনকে জিজ্ঞাসা করলো, কী ব্যাপার, তুমি এখানে কি করছো? নওরিন, আমি না তোমাকে আর নাবাকে ঘুম পাড়িয়ে দিয়ে আসলাম, তোমরা এ ঘরে কি করছো? নাবা তখন আব্বুর কোল থেকে দিদুনের কোলে গিয়ে আদৌ আদৌ করে বলতে লাগলো, দিদু, বোন বোন উতিয়ে দিয়েছে আমায়, বোন আব্বু আব্বু আদবে বলে। নাবার কথা শুনে মিসেস সালেহা বেগম গরম চোখে নওরিনের দিকে তাকাতেই ও ইমাদের পিছু গিয়ে লুকিয়ে পড়ে। মিসেস সালেহা বেগম তখন ইমাদের পিছু থেকে ওর হাতটা শক্ত করে ধরে ওকে বলে, দিন দিন তোমার বেয়াদবি বেড়েই যাচ্ছে। ইমাদ তখন ওর মায়ের হাতটা সরিয়ে মিসেস সালেহাকে বলে, মা তুমি প্লিজ, তুমি ওকে ছাড়ো। এই তোর প্রশ্রয়ে মেয়েটা দিন দিন বিগড়ে যাচ্ছে, তোরা ওকে আদর দিয়ে দিয়ে দিন দিন বানর করে ফেলেছিস। আদর আর কি দিলাম, তোমার কথা রাখতে গিয়ে তোমার জ্বালায় আমাকে আবার বিয়ে করতে হয়েছে, তাও একটা ডিভোর্সি মহিলাকে। ডিভোর্সি মহিলা শব্দটি যেন মেয়েটির একটা নাম হয়ে গেছে। এক সময় নাজিবার খুব কষ্ট হতো যখন পাড়ার মহিলা ওকে দেখিয়ে বলতো, দেখ মেয়েটি কি দিনদার, অথচ এত ফরেজগার হওয়া সত্ত্বেও স্বামীর গড় করতে পারল না, ডিভোর্সি হয়ে গেল। কি যুগ রে বাবা, এরা আবার নাকি ফরেজগার। নাজিবার কাছে সেই কথাগুলো একসময় ভীষণ আঘাতের অস্ত্র ছিল, কিন্তু ধীরে ধীরে মেয়েটি একসময় এই কঠিন বাস্তবতার সাথে নিজেকে মানিয়ে নেয়। তাহলে আজ ইমাদের মুখ থেকে কথা শুনে কষ্ট পাওয়ার কোনো প্রশ্নই তো আসে না। কিন্তু তারপর ও হৃদয়ের মাঝে আজ কেন জানি পুরনো কষ্টটা আঘাত করলো আবার। নাজিবা বুঝে উঠতে পারল না কেন এমন কষ্ট হলো। বিয়ের দুদিন আগেও তো মা কথায় কথায় ঠেস মেরে বলল, কপালে 2 বাচ্চার বাপ জুটেছে, এটাও তোর কপালের ভাগ্য, না হলে যে মেয়ে নিজের স্বামীকে ডিভোর্স দেয় তার আবার কেমন করে বিয়ে হয়। নিজের আপন মা যখন সব কিছু জেনেও এমন কথা বলে তখন কষ্ট যন্ত্রণার দারুণ জ্বালা পাওয়ার কথা, কিন্তু কই সেদিন তো মায়ের কথায় বিন্দুমাত্র কষ্ট হয়েছিল না। সমাজের আর 5টা স্বাভাবিক মানুষের তালিকায় মাকেও স্থান দিয়ে আমি সে কষ্টটা নিমিষে দূর করে ফেললাম। তবে আজ কেন এই লোকটার কথায় পুরনো ক্ষতরা আবার মন পাজরে উৎপাত শুরু করল? নাজিবা প্রশ্নটির কোনো উত্তর পেল না। বুঝে ফেলল মেয়েটি আসলে পৃথিবীতে বেঁচে থাকাটা হয়তো সহজ, কিন্তু ভালোভাবে বেঁচে থাকাটা ভীষণ জটিল। আর সেই জটিলতায় আমাদের অনেক প্রশ্নের কোনো উত্তর হয় না, অনেক কিন্তুর কোনো কারণ হয় না, আর অনেক সম্পর্কের কোনো মানেই হয় না। সালেহা ইমাদের এমন কথা শুনে ইমাদকে রেগে গিয়ে বলে, তুমি দিন দিন আসলেই কত পরিমাণ বিপদে যাচ্ছ তা আজ আমি টের পেলাম। ওকে ডিভোর্সি বলছো তুমি? কি হ্যাঁ, তুমি তো। মা প্লিজ, আমি তোমাকে বলিনি আমি আবার বিয়ে করব, অতএব আমি কি, সে প্রশ্নটা এখানে আসছে কেন? আর এ বিয়েটাই আমার কাছে ছেলে খেলা ছাড়া আর কিছুই নয়। বিয়েটা তোমার কাছে ছেলে খেলা মনে হলেও তা আমার কাছে নয়। এই সংসারের আর তোমাদের যে অবস্থা তা থেকে তোমাদের সকলকে সঠিক পথে আনার জন্যই আমি ওকে এই বাড়ির বউ করে এনেছি। আর ও শুধু এ বাড়ির বউ না, ও আমার মেয়ে। নাজিফা যেন বিশ্বাস করতে পারছে না। শাশুড়ি নামক মহিলা তাকে মেয়ে বলায় কেন জানি মনে হলো মহিলাটি ভুল করে এমন কথা বলেছে। আসলে শাশুড়িদের কাছে বউরা মেয়ে হয় না, যদি হতো তাহলে। মিসেস সালেহা বেগমের চিৎকারে নাজিফা ভাবনার জগৎ থেকে বিদায় নিল। মিসেস সালেহা তখন নাজিফাকে চেঁচিয়ে চেঁচিয়ে বলতে লাগলো, চুপ করে ওখানে দাঁড়িয়ে আছে কেন? ইমাদকে মুখের উপর কিছু বলে দিচ্ছ না কেন? আর এভাবে বড় করে ঘোমটা দিয়ে রেখেছ কেন? ঘোমটাটা সরাও। ইমাদ তখন মাকে উদ্দেশ্য করে বলে, না মা, উনি ঘোমটা সরাবেন না। মানে কি বলতে চাস তুই? আমি বলতে চাই ওনাকে দেখার একমাত্র বিন্দু ও ইচ্ছে নেই আমাকে। সো প্লিজ, উনি যেন আমার সামনে অ্যাটলিস্ট মুখটা না দেখায়। দিন দিন তুমি এত বিগড়ে যাচ্ছ কেন? একটা মেয়েকে বউ করে এনে ওকে প্রাপ্য সম্মানটুকুও কেন দিচ্ছ না তুমি? কারণ এ বিয়েতে আমি রাজি নেই বলে
মা প্লিজ তুমি এসব নিয়ে আর কথা বলো না। তোমার জীবনটা নাকি আমি শেষ করে দিয়েছি? তুমি আমার কাছে বউয়ের আবদার করেছো, তাই বিয়ে করলাম। কিন্তু ওকে আমার স্ত্রীর পরিচয় দেবার আবদারটা যদিও করো, আমি মরে গেলেও রাখতে পারবো না সেটা। আর কেন পারবো না সেটাও তুমি ভালো করে জানো। হ্যাঁ, আমার রব আমাকে সব কিছুর সাথে মানিয়ে নেওয়া তৌফিক দান করুক। নিশ্চয়ই আপনি আমার জন্য উত্তম কিছু রেখেছেন। নিশ্চয়ই আপনি ধৈর্যশীলদের পছন্দ করেন। অতএব আমাকে তাদের ভেতরে অন্তর্ভুক্ত করুন। নাজিফার এরূপ বিড়বিড়িয়ে দোয়া করাটা সালেহার কানে যেতে উনি নাজিফার কানে সামনে এসে ওর হাতটা শক্ত করে ধরে বলল, বাইরে এসে দাঁড়িয়ে থেকে গুনগুন করেই কি তুমি রাতভর কাটাবে? একটা কথা মনে রেখো, নিজের অধিকার নিজেকেই আদায় করতে হবে, কখনো ছেড়ে দিও না। নাজিফা তখন ঠুনকো হেসে সালেহাকে বলল, আমি সবসময় এটা বিশ্বাস করি যে আর যাই হোক, ভালোবাসা আর অধিকার কখনো জোর করে আদায় করা যায় না। আর যে জোর করে আদায় করে সে সবচেয়ে বেশি বোকা। আমি সেই বোকাদের দলে অন্তর্ভুক্ত হতে চাই না। আমি ভালোবাসাকে ভালোবাসা দিয়ে, অধিকারকে অধিকার দিয়ে আদায় করব। ইমাদের কানে নাজিফার কথাগুলো যেতে ইমাদ হেসে হেসে নাজিফাকে বলল, সে স্বপ্ন আপনার কখনোই পূরণ হবে না। এনিওয়ে মা, অনেক রাত হয়েছে, বাচ্চাদের এত রাত অবধি জাগা ঠিক হবে না। তুমি প্লিজ ওনাকে নিয়ে এখান থেকে যাও। আমি নওরিনকে আর নাবাকে নিয়ে একটু ঘুমাবো। মানে কি ইমাদ? নাজিফা তাহলে কোথায় থাকবে? মা, তুমি আমাকে হাসালে। দিন দিন তুমি এমন বোকা কেন হয়ে যাচ্ছ? আমাদের এত বড় বাড়ি, এত রুম থাকা সত্ত্বেও তুমি ওনার শোয়া নিয়ে চিন্তা করছো? আমি এটা মানতে পারছি না। আসলে আমার মনে হয় তুমি ওনার এ ঘর থেকে বের হয়ে যাওয়াটাই মেনে নিতে পারছো না, তাই অজুহাত দেখাচ্ছ। ঠিক তাই, আমি ওর এই ঘর থেকে চলে যাওয়াটাই মেনে নিতে পারছি না, কারণ এটা ওর অধিকার। নাজিফা অমনেই শাশুড়ির হাতটাকে আলতো করে ধরে বলল, থাক না, আমি না হয় অধিকারটা নাই বা চাইলাম, একদিন উনি নিজেই হয়তো এই অধিকারটা আমায় ফিরিয়ে দেবেন। মেয়েটির কথাগুলোয় বেশ মায়া আছে, যা সহসা যে কাউকে ওর মায়ায় বাঁধতে পারে। কিন্তু নিয়তির পরিহাসে আজ মেয়েটি সমাজের কাছে বড্ড বেশি তুচ্ছ। তবে ওকে যে চিনেছে সেই ঝিনুকের ভিতরে মুক্তোর সন্ধান পেয়েছে, যেমন পেয়েছি আমি। এই ভেবে সালিয়া ঠোঁটের কোণে এক সন্ধির হাসি ফুটিয়ে নাজিফাকে বলল, তুই আমার এই সংসারকে আলোর পথে আনবি, আর সাথে আমার এই ছেলেটাকেও একদিন নিজের মতো করে গড়ে নিবি। তুই যেমন স্রষ্টাকে ভালোবাসিস, এই সংসারের মানুষগুলোকেও তার প্রতি ভালোবাসায় মগ্ন করবি। আর আমি তোকে কথা দিচ্ছি, আজ যারা তোকে এই ঘর থেকে বের করে দিল, একদিন তারাই তোকে এই ঘরে ঠাঁই দিবে। এই বলে সালেহা নাজিফার হাত ধরে ওকে টেনে নিজের ঘরে নিয়ে যায়। ইমাদ মেয়েদের নিয়ে দিব্যি নিজের ঘরের দরজাটা লাগিয়ে দেয়। ছেলেটির এরূপ আচরণ হয়তো নাজিফার কাছে ছেলেটিকে অমানুষ হিসেবে পরিচয় দিয়েছে, কিন্তু উপরওয়ালা জানে ছেলেটি কতটা কষ্টে দিন দিন এমন অমানুষ হয়ে গেছে। প্রতি রাতে জেগে থাকা বালিশ আর জানালার ফাঁক দিয়ে বাহিরে দেখা সোডিয়ামের আলোয় জানে ছেলেটি কত রাত হাহাকার করে কেঁদেছে। আজ ইমাদের চোখে পানিই নেই, অশ্রুটাও আজ যেন হারিয়ে গিয়েছে। কিন্তু এত কঠিন বাস্তবতার মাঝে ও প্রিয় মানুষের শেষ আমানতটুকুও আজও বাঁচিয়ে রেখেছে। নওরিন আর নাবার চেহারাগুলো আজও ইমাদকে হাজারো কষ্টের মাঝে বলতে বাধ্য করে, এই তো আমি সুখে আছি, এতেই আমি ভালো আছি। নাজিফাকে সালেহা বিছানায় উপর বসিয়ে রান্নাঘরে গেল খাবার আনতে। সালেহা খাবার এনে দেখে মেয়েটি এখনও মাথায় এক হাত ঘোমটা দিয়ে বসে আছে। সালেহা নাজিফার কাছে গিয়ে কোনো কথা না বলেই নাজিফার ঘোমটাটাকে সরিয়ে ফেলল। অতঃপর দেখল মেয়েটি কান্না করে চোখ দুটোকে লাল করে ফেলেছে। সালেহা অভিমান করে বলল, এটাই করতে পারবে, তাছাড়া আর কিছুই করতে পারবে না তুমি। নাজিফা চোখের জল মুছতে মুছতে বলল, মানে আমরা মেয়েরা কান্না ছাড়া আর কিছুই করতে পারি না। শুনো, একটা কথা মাথায় রাখবে, তোমার সুখ তোমার নিজেকেই আদায় করে নিতে হবে, বুঝলে? নাজিফা অবাক হয়ে গেল। আসলেই কি উনি আমার শাশুড়ি? দুনিয়াতে কত রকম মানুষ, কেউ শাশুড়ি নামক জল্লাদ আর কেউ শাশুড়ি নামক মা। তা এভাবে কি চুপ করে বসে থাকলেই হবে? ক্ষুধা লাগেনি? মানে লেগেছে তো, যাও হাত ধুয়ে এসো।
আমি খাবার বেড়ে দিচ্ছি। নাজিফা হাত মুখ ধুয়ে আসলে সালেহা বেগম নিজ হাতে ওকে খাওয়াতে গেলে ও কান্না করে দেয়। সালেহা তখন আলতো করে ওর মুখে মাথায় হাত দিয়ে বলে, কি হয়েছে মা, মায়ের কথা মনে পড়ছে? নাজিফা তখন কাঁদতে কাঁদতে বলে, মা কখনোই এমন ভালোবাসেনি যে তাকে মনে পড়ার কথা হবে। তাহলে কাঁদছিস কেন? আপন মা না হয়েও কেউ একজন মায়ের মতো ভালোবাসে পাগলি, নে খেয়ে নে। নাজিফা তখন ভাতের প্রথম লোকমা মুখে নিল। তখন ওর নিজেকেই পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ মনে হলো। এই প্রথম কেউ একজন ওকে এত ভালোবাসলো। নিজের মাও কখনো এভাবে আদর করেনি। আসলে পৃথিবীর একজনকে সকলকে বিবেচনা করা উচিত নয়। পৃথিবীর সব মায়েরা যেমন এক হয় না, ঠিক তেমনি পৃথিবীর সব শাশুড়িয়াও এক হয় না। কী রে মা, কী ভাবছিস? না কিচ্ছু না। আচ্ছা, আমি কি আপনাকে মা বলে ডাকতে পারি? এ মা, এ আবার কি কথা? আমি তো তোর মা হই। কথাটা শুনে মিসেস সালেহার দিকে ভ্যাল ভ্যাল করে তাকিয়ে রইল। কি হলো, ওভাবে তাকিয়ে আছিস কেন? না কিচ্ছু না, নে ঘুমিয়ে পড়। কাল থেকে দেখবি এই বাড়ির নাটকীয়তা। দেখতে তো আমাকে হবেই, আর সাথে মানুষগুলোকেও পরিবর্তন করতে হবে। সকালে নাজিফার মধুর সুরের কোরআন পাঠ করা শুনে সালেহার ঘুম ভেঙে যায়। সালেহা চোখ খুলেই দেখতে পেল মেয়েটি কুরআন পড়ছে আর বিনিয়ে বিনিয়ে কাঁদছে। সালেহা ওর পাশে গিয়ে বসতেই নাজিফা চোখের জল মুছে সালেহাকে বলল, আম্মু আপনি নামাজ পড়ে নিন। নাজিফার এই বাক্যটির মাঝে সালেহা যে শান্তি সুখ পেল তা অনেককাল আগেই ছেলেমেয়েদের বিপথে যাওয়ার ফলে হারিয়ে গিয়েছে। সালেহা অজু করে এসে নামাজ পড়ে নাজিফাকে বলল, আচ্ছা নাজিফা, তোমার কখনো রবের উপরে রাগ হয়নি কেন? না মানে তিনি তোমাকে এত কষ্ট দিচ্ছে, অথচ তুমি তার হুকুম মেনে চলো, তাকে ডাকো। নাজিফা তখন হেসে বলল, রবের উপর রাগ করা যায় না মা, কিন্তু অভিমান করা যায়, যা নিমিষে আবার রবের সামান্য নিয়ামত পেয়ে ভালোবাসায় পরিণত হয়। আর রব কখনো বান্দারদের কষ্ট দেন না, বরং পরীক্ষা করে দেখে তার বান্দা তাকে কত ভালোবাসে। তবে সবাইকে পরীক্ষা করে না, যারা তার হুকুম মেনে চলে, তাকে ডাকে, তার উপর ভরসা রাখে, রব কেবলই তাদের একটু বেশি পরীক্ষা করে। কিন্তু তাই বলে আমি কি বলতে পারি আমাকে রব কেন কষ্ট দিচ্ছেন? মাশাল্লাহ, কি সুন্দর কথা। আচ্ছা আম্মু, এ বাড়ির কেউ সকালে নামাজ পড়ে না? সালেহা তখন একটি দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, আমি হয়তো ভালো নয় রে মা, তাই হয়তো ছেলেমেয়েগুলোকেও রবের সাথে পরিচয় করাতে পারলাম না। ফাহাদ মানে আমার বড় ছেলে, ও তো কোনো কালে মানুষই হয়নি। ওর কাছে জীবন মানে একটাই মস্তি, আড্ডা আর গার্লফ্রেন্ড। ভেবেছিলাম বিয়ের পর মানুষ হবে, কিন্তু যাকে বিয়ে করলো সে নিজেই তো চাইনিজ। আমার ছেলেকে কি আর মানুষ করবে, ও নিজেই তো। সালেহা চুপ হয়ে গেল। তারপর ঠোঁটের কোণে ঠুনকো হাসি ফুটিয়ে বলল, অবশ্য অন্যের মেয়ের কথা কি বলবো, আমার নিজের মেয়ে নিতুকেই তো আজ অবধি ঠিক করতে পারলাম না। মাদ্রাসায় দিয়েছিলাম যাতে একটু মেয়েটি ঠিক হয়, কিন্তু কোথাও কার ভালো দিন দিন আর ও দিন দিন বেহায়াপনা হয়ে গেছে, পড়ালেখাও বন্ধ করে দিয়েছে। নাজিফা তখন একটু ক্ষীণ কণ্ঠে বলল, আর মা উনি কে? ইমাদ। জানিস মা, আমার গর্ব করার সন্তান ছিল, কারণ ওর ভিতরে আমি সামান্যটুকুও অনৈতিক কাজ দেখিনি। ছোটবেলা থেকেই ও 5 ওয়াক্ত নামাজ পড়ে, আদর্শবান মানুষ হিসেবে গড়ে উঠেছে। ও অনেক ভালো একজন মানুষ ছিল, সাথে ডাক্তারও। কিন্তু ওই যে কথায় আছে না, কাল যে মানুষটা আমির ছিল আজ সে ফকির হয়ে গেল। ইমাদেরও তাই হলো। মিতুর মৃত্যুটা ঠিক মেনে নিতে পারছে না, মানবেই বা কীভাবে? আমার ছেলেটা যে ওকে খুব ভালোবাসতো, কিন্তু নাবা হওয়ার সময় ওর মারা যাওয়ারটা আমার ছেলেটাকে এতটাই পাথর বানিয়ে দিয়েছে যে ও এখন ভুল করেও আল্লাহকে ডাকে না। নাজিবা তখন শান্ত কণ্ঠে বলল, আসলে মা, আমরা না আমাদের রবকে বুঝতেই পারি না। দুনিয়ার সামান্য ভালোবাসায় কত পরীক্ষা দিতে হয়, কিন্তু তারপরও আমরা প্রিয় মানুষকে ভালোবাসি আর তাকে নিয়েই থাকতে চাই। আর যখন কথায় কথায় কেউ বলে আমি রবকে ভালোবাসি, তখন কেন মা উনি আমাদের পরীক্ষায় ফেললে আমরা ওনাকে ভুলে যাই? সালেহা চুপ করে থাকে, কেননা এর উত্তর হয়তো সালেহার কাছেও নেই। আমরা মানুষরা তো এমনি। সকাল 9টায় ইমাদ বাচ্চাদেরকে নিচে নিয়ে নামে। নাজিফা রান্নাঘর থেকে একটু আর চোখে আবার নিজের দিকে কাজে ব্যস্ত হলো।
হঠাৎ কি যেন মনে করে নাজিফা ইমাদের দিকে তাকালো, তারপর সহসা বলে উঠল, মাশাল্লাহ, ছেলেরাও তো এত সুন্দর হয়। সত্যি মানুষটা অনেক সুন্দর। ইমাদ নিচে তাকাতে সালেহাকে দেখল সোফায় বসে আছে। সালেহার কাছে গিয়ে বলল, মা, নাবা নওরিনকে রেডি করে দাও স্কুলের জন্য। সালেহা ছেলের কথা কোনো কথায় না বলেই নাবা ওর নওরিনকে নিয়ে নিজের রুমে চলে যায়। ইমাদ তখন চারপাশে তাকিয়ে নাজিফাকে খুঁজতে থাকে। হঠাৎ চোখ পড়ে রান্নাঘরের দিকে, আর দেখতে পেল বিশাল ঘোমটা দিয়ে কেউ একজন রুটি বানাচ্ছে। ছেলেটি বুঝতে পারল ও নাজিফা। অতঃপর ওর কাছে গিয়ে দাঁড়িয়ে রইল। নাজিফা কোনো কথাই বলল না, রুটি বানাতে লাগলো। ইমাদ তখন বারবার কাশি দিতে লাগলো। নাজিফা তাও কোনো কথা বলল না। ইমাদ তখন একটু রেগে গিয়ে বলতে লাগলো, কি মানুষ রে বাবা, সেই কখন থেকে কাশি দিচ্ছি অথচ এক গ্লাস পানিও দিচ্ছে না। নাজিফা তখন গম্ভীর কণ্ঠে বলল, হাতের সামনেই পানি, একটু নিয়ে নিলেই তো হয়। ইমাদ রেগে গিয়ে বলতে লাগলো, এভাবে বলার কি আছে, আমি দেখতে পাইনি তো। এই বলে পানি খেতে লাগলো। এক গ্লাস নয়, 3-4 গ্লাস পানি খেয়ে ফেললো একসাথে। নাজিফা তখন বলতে লাগলো, এত পানি খেলে তো পরে নাস্তা খেতে পারবেন না। খাবো না, তাতে আপনার কি? আমি এতক্ষণ দাঁড়িয়ে আছি, কই একটিবারও তো বললেন না কিছু লাগবে কি না, বা আমাকে কিছু বলবেন। হাসলেন। আমার সাথে আবার কিসের কথা আপনার? ইমাদ তখন আরও এক গ্লাস পানি খেয়ে বলতে লাগলো, মানে আমি তো খুব ভালো ছেলে, বুঝলেন, কখনো কোনো মানুষকে কষ্ট দেই না, বুঝলেন। আমার আবার মানুষের প্রতি খুবই দয়া মায়া, এত দয়া যে আমি মাঝে মাঝে রাস্তায় পথশিশুদের দেখলে দুঃখ করি। তো বুঝলেন, আমি মানুষকে কষ্ট দেই না। এত ঘুরিয়ে পেঁচিয়ে না বললে কি বলতে চান সেটা বলুন। মানে আপনিও তো মানুষ, আপনাকেও তো কষ্ট দেওয়া উচিত নয়। তো কি? তো মা, মানে কালকে রাতে আপনাকে মানে ডিভোর্সি বলার জন্য সরি। এই বলেই ছেলেটি নিমিষেই কোথায় যেন চলে গেল। সরি শব্দটি নাজিবার কানে যেতেই নাজিবা অবাক হয়ে গেল। ইমাদ সাহেব আমাকে সরি বললেন? আদৌ কি আমি ঠিক শুনেছি? অবশ্য ছেলেটি একটা সরি বলতে গিয়ে কত সংকোচ করলেন, বাট শেষে সরিটা তো বলল। আসলেই উনি ভালো মানুষ, তবে নিজের ভালোটাকে মানুষের সামনে প্রকাশ করতেই ভুলে গেছে। এই যা। ঠোঁটের কোণে মলিন হাসি ফুটিয়ে মেয়েটি ভাবতে লাগলো, এত কটু কথা বলার পরও যখন মানুষটা একবার সরি বলল, তাও এত সংকোচ করে, তখন অভিমানগুলো সত্যিই নিমিষে অজানা দেশে পাড়িয়ে দিল। এই ভেবে নাজিফা রুটি বানাতে লাগলো। এমন সময় সালেহার মেয়ে নিতু কানে হেডফোন দিয়ে নিচে নামলো। নাজিফাকে রান্নাঘরে দেখতে পেয়ে বলতে লাগলো, এই যে তাড়াতাড়ি একটু হাত চালান, না সকালের নাস্তা কি দুপুরে খাওয়াবে? অমনেই ফাহাদের বউ নাইট ড্রেস পরে নিচে নেমে নিতুকে বলতে লাগলো, গুড মর্নিং নিতু, হোয়াটস হ্যাপেন? আর বলো না, ক্ষুধা পেয়ে গেছে, বাট দেখো ওকেও এখনও নাস্তা বানায়নি। কি করে পারবে বল, এসবের জন্যই তো সংসার করতে পারেনি। ঠিক বলেছ, দেখো আমার কি পরিমাণ ক্ষুধা লেগেছে। সালেহা তখন বলতে লাগলো, আরে আমার মেয়েটার যে ক্ষুধা লেগেছে। সালেহাকে দেখতে পেয়ে নিতু চুপ হয়ে যায়। সালেহা তখন বাবা আর নওরিনকে ডাইনিং টেবিলে বসিয়ে নিতুর সামনে এসে বলল, তামা আপনাকে আজ এত তাড়াতাড়ি ক্ষুধা পেয়ে গেল? আপনি তো নবাবজাদি, দুপুর 12টা ছাড়া আপনার ঘুমই ভাঙে না, আর একটা ছাড়া তো আপনার সকালের নাস্তাই হয় না। তা আজকে আপনি এত তাড়াতাড়ি উঠলেন যে? নিতু চুপ করে দাঁড়িয়ে রইল। ফাহমিদা তখন বলতে লাগলো, থাক না মা এসব কথা, তুমি চুপ করো। তোমরা দুজনেই একই ঘাটের মাঝি। তুমিও দেখি আজ এত তাড়াতাড়ি নিচে নেমে আসলে। আর তোমাকে না বলেছি এসব নাইট ড্রেস পরে নিচে নামবে না? ও মা, এটা ফ্যাশন। এই ফ্যাশন করতে গিয়েই এই বাড়ির বড় বউয়ের সম্মানটা আবারও হারিয়ে ফেলেও না মা। খাবার হয়ে গেছে, সবাইকে আসতে বলুন। নাজিফার মুখ থেকে এমন উক্তি শুনে ফাহমিদা রেগে গিয়ে নাজিফাকে বলতে লাগলো, যত বড় মুখ নয় তত বড় কথা। এসেছো এখনও একদিনও হয়নি, আর এখনই আমার সাথে এরূপ আচরণ কেন বৌমা? ও কি ভুল বলেছে? ও তো ঠিকই বলেছে। তুমি ইমাদের সামনে এসব পরে হাঁটলে বড় ভাবি হিসেবে তোমাকে মানাই? আজকে ইমাদ নিচে আসুক, তারপর দেখাচ্ছি মজা। হঠাৎ ইমাদ সিঁড়ি দিয়ে নামতে নামতে বলতে লাগলো, কি হয়েছে মা, এত চেঁচামেচি কেন?